আজ যে সিনেমাটি আপনাদের এক্সপ্লেন করে শোনাবো এটি হইচইতে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ হোমস্টে মার্ডার। নামটা শুনে আমরা বুঝতেই পারছি এটি একটি জমজমাট মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি। সিরিজটিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, সৌরভ দাস, পার্ল মিত্র, সোহিনী সরকার, অপরাজিতা ঘোষ, দেবচন্দ্রিমা সিংহ রয়। কাস্টিং শুনে বোঝাই যাচ্ছে বেশ ভালো ভালো অভিনেতা অভিনেত্রীর মিলিত ওয়েব সিরিজ এই হোমস্টে মার্ডার। তো চলুন শুরু করা যাক হোমস্টে মার্ডার সিরিজের এক্সপ্লেনেশন। ইনি হলেন মিসেস মনীষা সেনগমস। কয়েকদিন আগে এনার স্বামী মারা গেছেন, কিন্তু ইনি এখন অবসরে সেজে মাতাল হয়ে পার্টি করে বেড়াচ্ছেন। একটু পরে উনি যখন হোটেলের ওয়াশরুমে ফ্রেশ হতে যায়, দেখে যে তার ব্যাগে একটি চিরকুট। অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে সে চোখে সর্ষে ফুল দেখে। চিরকুটে কি লেখা আছে সেটা সে ঠিকমতো দেখতে পায় না, যার ফলে বিরক্ত হয়ে চিরকুটটা ওখানে ফেলে রেখে তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। পরে দেখা যায় মনীষার ফেলে দেওয়া চিরকুটটা কেউ একজন তুলে নেয়। অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে মনীষা গাড়িতেই ঘুমিয়ে পড়ে। কিছুটা দূর যাওয়ার পরে মনীষার হঠাৎ ঘুম ভেঙে গেলে সে খেয়াল করে তার গাড়িটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়িতে কোনো ড্রাইভার নেই। সে টলমল করতে করতে গাড়ি থেকে বেরিয়ে এসে তার ড্রাইভারকে ডাকতে শুরু করে, কিন্তু ড্রাইভার সেখানে ছিল না। হঠাৎ মনীষা দেখে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। এরপরে আমরা দেখতে পাই কোনো এক অপরিচিত ব্যক্তি মনীষাকে আহত করে এক জায়গায় বেঁধে রেখেছে। সেই অপরিচিত ব্যক্তি মনীষাকে একটি মেয়ের ছবি দেখায়। ছবিটা দেখে মনীষা বুঝতে পারে তার মৃত্যু অনিবার্য। ঠিক তাই হয়, বারবার ছুরি দিয়ে আঘাত করে মনীষাকে খুব নির্মমভাবে খুন করা হয়। কিছুক্ষণ পর পুলিশেরা উদ্ধার করে মনীষার মৃতদেহ। এই ঘটনার পরে সিন শিফট হয়ে দেখানো হয় পাহাড়ে। এই বাংলোটার নাম অনন্যা হোমস্টে। এই হোমস্টের মালিক হচ্ছে কুনাল ও মিতা। এরা সম্পর্কে হাজবেন্ড ওয়াইফ। কুনাল একটা উঁচু র্যাকে ইমার্জেন্সি লাইটটা রেখে দিলে মিতা তাকে জানায় এই র্যাকটা এখান থেকে সরাতে হবে, কারণ এটা এত উঁচু যে ইমার্জেন্সি লাইটটা ওখানে রেখে দিলে আমি বা হোমস্টের সহকর্মী কেউ এটা ছুঁতে পারি না, আর এখানে একটু পর পর কারেন্ট চলে যায়। তাই তাদের এই ইমার্জেন্সি লাইটটা সবসময় প্রয়োজন হয়। আজ এই হোমস্টেতে 6 জন গেস্টের বুকিং আছে। কুহেলি মিত্র, অনিমেষ সেন, দামিনী রায়, টনি, জিউ আর দীপক মালহোত্রা। দীপক মালহোত্রা ফোন করে জানায় যে তার শাশুড়ি মারা যাওয়ার কারণে সে আসতে পারবে না, তাই বুকিং ক্যান্সেল করেছেন। দামিনী রায়, টনি ও জিউ আগের দিন থেকেই এই হোমস্টেতে রয়েছে। অনিমেষের সাথে তার ছোটবেলার বন্ধু কিঞ্জলের দেখা হয়। কিঞ্জলও তাই অনিমেষের সাথে অনন্যা হোমস্টেতে ওঠে। দীপক মালহোত্রার ক্যান্সেল করে দেওয়া রুমটাই কিঞ্জলকে দেওয়া হয়। এরপরেই অনন্যা হোমস্টেতে এসে পৌঁছায় কুহেলি মিত্র। দুপুরে লাঞ্চের সময় জিউ কুহেলির ব্যাগে অনেকগুলো টাকা দেখতে পায়। কুহেলি মিত্র কিছু একটা দরকারে মিতাকে নিজের রুমে ডেকে পাঠায়। জিউ সবটাই খেয়াল করে। অনিমেষ আর কিঞ্জলের সাথে আলাপ হয় দামিনী রায়ের। কিঞ্জল একজন আইপিএস অফিসার এবং বর্ধমানের এসপি। এটা জানার পর দামিনী কিঞ্জলকে জিজ্ঞেস করে সে মুর্শিদাবাদের এসপি অরুণ সেনগুপ্তকে চেনে কিনা। কিঞ্জল জানায় নাম শুনেছি, কিন্তু কখনো আলাপ হয়নি। সন্ধ্যাবেলায় ওরা একটা বনফায়ার অ্যারেঞ্জ করে, সেখানে সবাই মিলে আড্ডা জমায়। অনিমেষ সেন একজন রাইটার, থ্রিলার লেখক, তাই সবাই মিলে অনিমেষকে অনেক রিকোয়েস্ট করে যে নতুন যে গল্পটি লিখছে তার প্লট বলে শোনাতে। অনিমেষ সবাইকে গল্পটি বলতে শুরু করে। যদিও অনিমেষ গল্পটা মাত্র লেখা শুরু করেছে, এখনো পুরোটা শেষ হয়নি। অনিমেষ জানায় সে যে গল্পটি লিখছে সেটি দীঘার একটি হলিডে হোমকে নিয়ে। সেখানে কয়েকজন এসেছে ছুটি কাটাবে বলে। সেখানে কৃতিকা নামের মেয়েটি হলো সবার টার্গেট। সেই কৃতিকা নামের মেয়েটির একটি অতীত আছে, সেই অতীতের সাথেই সবাই জড়িত। একদিন খাওয়া দাওয়ার সময় হঠাৎ করে কৃতিকা মারা যায়। কিভাবে মারা যায় সেটা এখনো শিওর নয়, হয়তোবা খাবারে কোনো অ্যালার্জি থেকে। এটা শুনে মিতা বলে হ্যাঁ এরকমটা হয়তো। মিতা জানায় বাদামে তার ভয়ঙ্কর রকমের অ্যালার্জি আছে। একদিন তো এমন হয়েছিল যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এইসব কথা শুনে কুহেলি মিত্র কেমন যেন একটু আনকমফোর্টেবল বোধ করছিল। সবাই তখন কিঞ্জলকে তার কোনো একটা কেসের অভিজ্ঞতা শেয়ার করতে বলে। কিঞ্জল তখন হাইওয়েতে মনীষা সেনগমসের মার্ডারের কথা বলতে শুরু করে। নিউজ পেপার সংবাদ শিরোনামের মালিক নিশীথ সেনের স্ত্রী ছিলেন মনীষা সেনগমস, আর সেই খুনের মোটিভ ছিল রিভেঞ্জ। এই কথা শুনে দামিনী জানায় খুনের মোটিভ যে রিভেঞ্জ ছিল সেটা আপনি কিভাবে বুঝলেন। কিঞ্জল তখন জানায় খুন করার ধরন দেখেই খুনের মোটিভ বোঝা যায়। কন্টিনিউয়াসলি 27 বার তাকে ছুরি দিয়ে বুকে স্ট্র্যাপ করা হয়েছে। খুনের গল্প শুনেই শুরু থেকেই কুহেলি খুব আনকমফোর্টেবল ফিল করছিল। এতদূর শুনে কুহেলি বিরক্ত হয়ে ওখান থেকে উঠে চলে যায়। মিতা জানায় আমার মনে হয় এসব খুনের গল্প ছেড়ে আমাদের এখন অন্য কোনো টপিকে গল্প করা উচিত। সবাই মিতাকে অনুরোধ করে একটি গান গাওয়ার জন্য। সবার অনুরোধ রাখতে মিতা একটা গান শুরু করে। শেষ নাহি যে সে
শেষ কথা কে বলবে। গান চলাকালীনই দামিনীও ওখান থেকে চলে যায়, আর হঠাৎ তখনই কারেন্টও চলে যায়। কুনাল ইমার্জেন্সি লাইটটা আনতে গেলে দেখে র্যাকের উপরে লাইটটি নেই। কুনালের হঠাৎ মনে হয় তার পাশ দিয়ে কেউ যেন চলে যায়। এরপরেই দেখা যায় কুহেলি মিত্রের ঘরে কেউ একজন ঢুকেছে। কুহেলি মিত্রকে এক সাদা চাদরে মুড়িয়ে বারংবার ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে। একসময় কুহেলি মিত্র মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে সবাই এসে দেখে কুহেলি মিত্র ডেড বডি পড়ে আছে। কিঞ্জল জানায় পুলিশ আসা না অব্দি এখান থেকে কেউ কোথাও যেতে পারবে না। মিতা জানায় ওদের এই বাংলোতে আসার অন্য কোনো রাস্তা নেই। ওরা যেখানে আড্ডা দিচ্ছিল ওটাই একমাত্র রাস্তা এই বাড়িতে ঢোকার। তাহলে কি ওদের মধ্যেই কেউ একজন খুনি? কিঞ্জল জানায় পুলিশকে কল করেছে, কিছুক্ষণের মধ্যেই তারা এখানে চলে আসবে। এই বাংলোতে যারা আছে তাদের মধ্যেই কেউ খুনি ভেবে সবাই সবাইকে সন্দেহ করতে থাকে। এরপর আবার দেখানো হয় জিহু কুহেলির হাত ব্যাগটা চুরি করেছে। জিহু লাঞ্চের সময় কুহেলির ব্যাগে টাকাটা দেখে লোভ সামলাতে পারেনি। কিঞ্জল আবার সবাইকে জানায় ঝড় বৃষ্টির কারণে রাস্তায় ধস নেমেছে, এজন্য পুলিশের আসতে দেরি হচ্ছে। সবাই খুব অস্থির হয়ে রয়েছে। বাড়ির ভেতরে ডেড বডি, বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি। এই প্রতিটা মুহূর্ত তাদের কাছে প্রচুর কঠিন হয়ে উঠেছে। কিঞ্জল জানায় তার ফোনে লোকাল থানার ওসির ফোন আসছে। কিঞ্জল বাহিরে থেকে কথা বলে এসে সবাইকে জানায় যে সে জানতে পেরেছে কুহেলি মিত্র নাকি একসময় অনন্যা নামে এক অনাথ আশ্রমে চাকরি করত এবং সেই অনাথ আশ্রমের অন্যতম মালিক ছিলেন মনীষা সেনগমস। আরো আশ্চর্য ব্যাপার, মনীষা সেনগমস খুন হওয়ার আগে লাস্ট কলটা এসেছিল কুহেলির ফোন থেকেই। দামিনী জানায় এই হোমস্টের নামও তো অনন্যা। কিঞ্জল জানায় এমনটা তো হতেই পারে, মনীষা সেনগমস আর কুহেলি মিত্রর খুনের ঘটনার কারণটা একই। ওরা মিতাকে জিজ্ঞেস করলে মিতা জানায় কুহেলি মিত্র কে সেটা তারা আগে জানতো না, আর এই হোমস্টের নাম অনন্যা সে তো এমনি দিয়েছে, এত কিছু ভেবে দেয়নি। কিঞ্জল সবাইকে জিজ্ঞেস করে যে অনন্যা হোমস্টের কথা তারা কোথায় থেকে জানতে পারলো। সবাই জানায় তারা সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন থেকে জানতে পেরেছে। সেই বিজ্ঞাপনে মিতার ছবিও দেওয়া ছিল। কিঞ্জল আর অনিমেষ টর্চ নিয়ে কুহেলি মিত্রের ঘরের বাহিরে নিচের দিকটাতে খুনির ছুরিটা ফেলে গেছে কিনা সেটা খোঁজাখুঁজি করতে গিয়ে একটা জুতোর ছাপ দেখতে পায়। তারপরে তারা দেখে বেলগুনিতে দামিনী চিন্তিত হয়ে পায়চারি করছে। দামিনী ওদেরকে দেখে সতর্ক হয়ে যায়। মিতা কিঞ্জলকে জানায় দুপুরে লাঞ্চের পরে কুহেলি তাকে তার ঘরে ডেকে পাঠিয়েছিল। তারপর তার হাতে একটা চিরকুট দিয়ে কুহেলি মিতাকে বলে তুমি কি চাও মিতা, রিভেঞ্জ? দেখা যায় সেই চিরকুটে কুহেলিকে ব্ল্যাকমেল করে লেখা 27শে ফেব্রুয়ারি অনন্যা হোমস্টে বাংশমধামে কুহেলিকে যাবার কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে 27শে ফেব্রুয়ারি তারিখটা দেখে মনে পড়ে প্রিয়াদিকে মনে পড়ছে, না এলে কিন্তু বিপদ, সমস্ত প্রমাণ পাবলিক ডিমনে চলে যাবে। মিতা জানায় তার যমজ দিদির নাম গীতা সার্নাল। গীতা অনন্যা অনাথ আশ্রমে অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করত। গীতার সাথে মিতার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না বলে ওদের মধ্যে খুব কমই কথাবার্তা হতো। কুহেলিও অনন্যা অনাথ আশ্রমে কাজ করত আর গীতাও কাজ করত, তাই কুহেলি মিতাকে গীতা ভেবেছিল, কারণ অনন্যা অনাথ আশ্রমের কেউই জানতো না গীতার কোনো যমজ বোন আছে, আর মিতাও জানতো না যে গীতা অনন্যা অনাথ আশ্রমেই চাকরি করে। কুহেলি মিতাকে গীতা বলে সম্বোধন করায় এই সবকিছু জানতে পারে। কয়েক বছর আগে কোভিডে গীতা মারা যায়। কিঞ্জল জানায় তার মানে কুহেলি মিত্র অনন্যা অনাথ আশ্রমে কাজ করত আর মিতার যমজ বোন গীতা সার্নালও কাজ করত। মিতা এবং গীতা একই রকম দেখতে, আর এই হোমস্টের নামও অনন্যা। কুহেলি মিত্র খুন হওয়ার তার কিছুদিন আগেই মনীষা সেনগুমসেরও খুন হয়। তার মানে সবকিছুই একটার সাথে একটা জড়িত। কিঞ্জল জানায় সোশ্যাল মিডিয়ায় অনন্যা হোমস্টের বিজ্ঞাপনে মিতার ছবি দেখে হত্যাকারী মিতাকে গীতা ভেবেছিল এবং সেই ব্যক্তি কুহেলিকে এই হোমস্টেতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে, হতে পারে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য। কিঞ্জল আরো জানায় আমার মনে হয় ওই অনন্যা অনাথ আশ্রমেই কোনো এক ঘটনা ঘটেছিল। এমনও হতে পারে যে খুনি ওই অনন্যা অনাথ আশ্রমে বড় হয়েছিল। এদিকে দামিনী অনিমেষকে জানায় আপনার গল্পটা কিরকম সত্যি হয়ে যাচ্ছে, তাই না? এরপরে দেখানো হয় কুহেলি মিত্রকে যে ছুরি দিয়ে খুন করা হয়েছিল, দামিনী সেই ছুরিটা একটা পেপারে মুড়ে ব্যাগে রেখে দেয়। কিঞ্জল জিউ আর টনি জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে অন্ধকার হয়ে যাওয়ায় জিউর খুব ঠান্ডা লাগছিল, তাই সে চাদর নিতে ভেতরে এসেছিল, আর সে সময় তার মনে হয়েছে সে কাউকে দেখেছে। তারপর দেখানো হয় দামিনী সন্দেহজনক ভাবেই সবার উপরে নজর রাখছে। সারা রাত কেটে সকাল হয়ে যায়, তখনও পুলিশ এসে পৌঁছায়নি। ইমার্জেন্সি লাইটটা যে র্যাকের উপরে রাখা থাকে, দামিনী অনিমেষকে জিজ্ঞেস করে এই র্যাকের হাইটটা কতটা হবে? 6 ফুটের বেশি, তাই না? এরকম নানা রকম প্রশ্ন করে দামিনী অনিমেষকে জর্জরিত করে ফেলে। দামিনী অনিমেষকে জানায় অনিমেষের গল্পের
কৃতিকা মারা যায় আর এখানে কুহেলি মারা যায়। দামিনী অনিমেষকে জানায়, আপনার গল্পে যদি ঠিক এইরকম ঘটনাই ঘটতো তাহলে আপনি এরপর কি লিখতেন? অনিমেষ জানায়, হয়তো লিখতাম সেই অনাথ আশ্রমের কোনো একটি মেয়ের ওপরে দিনের পর দিন অত্যাচার করা হয়েছে, হয়তো সেই অত্যাচারের কারণে মেয়েটিকে মারাও যেতে হয়েছে এবং পরবর্তীতে এগুলোর প্রতিশোধ নেওয়ার জন্য তার বোন সবাইকে হত্যা করছে। কিঞ্জল জানায়, ভবানী ভবন থেকে তাকে ফোন করে জানানো হয়েছে যেদিন মনীষা সেনগুমস মারা যায় তার ডেড বডির পাশে একটি মেয়ের ছবি পাওয়া গেছিল। মেয়েটির নাম পিয়া দে। 15 থেকে 16 বছর আগে 27শে ফেব্রুয়ারিতে প্রিয়া দে সুসাইড করেছিল। প্রিয়া দে অনন্যা অনাথ আশ্রমে বড় হয়েছে। সে সময় প্রিয়াদের মৃত্যু হওয়ায় অনেক সমালোচনা হয়েছিল, কারণ প্রিয়া দে অন্তঃসত্ত্বা ছিল। প্রেমিককে সেটা জানা যায়নি। প্রথমে কথা উঠে যে প্রিয়া দে খুন হয়েছিল, কিন্তু পরে পুলিশ প্রমাণ করে দেয় যে এটা আত্মহত্যা। এই মৃত্যুর ঘটনায় দুইজনের নাম জড়িয়ে পড়েছিল, মনীষা সেনগুমস। মনীষা সেনের শরীরে 27টা স্ট্র্যাপিং আর কুহেলি মিত্রের খুন হলো 27শে ফেব্রুয়ারি। কিঞ্জল জানায় যে তার মনে হচ্ছে ওদের মধ্যে কেউ একজন আছে যে বিশ্বাস করে না প্রিয়া দে সত্যি আত্মহত্যা করেছিল। দামিনী একটা জায়গায় কুহেলিকে পাঠানো ব্ল্যাকমেলের চিঠির খামটি খুঁজে পায়। টনি সেই সময় দামিনীকে ফলো করছিল। সেটা দেখতে পেয়ে দামিনী টনিকে খামটা দিয়ে বলে এটা মিতাকে দিয়ে দিতে। মিতা সেই খামটা পেয়ে কিঞ্জলকে দিয়ে দেয়। দামিনী কি করে এই খামটি পেল সেটা নিয়ে এখন সবাই দামিনীকে সন্দেহ করছে। কুনাল জানায়, আগের দিন রাত্রে তার মনে হয়েছিল সে দামিনীকেই দেখেছিল। ঠিক সেই সময় জিও জানায় যে তারও মনে হয়েছিল সে দামিনীকেই দেখেছিল যখন সে চাদর নিতে ঘরে এসেছিল। এরপর দেখানো হয় দামিনী পিয়াদের মৃত্যুর খবরের কাগজের কাট আউট গুলো একটার সাথে একটা সাজাচ্ছে। তাহলে কি দামিনী খুনগুলো করেছে, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোন রহস্য? জিও দামিনীকে সরাসরি জিজ্ঞেস করে সে কারেন্ট চলে যাওয়ার পর করিডোরে কি করছিল। দামিনী এই কথা শুনে পাল্টা জিওকে জিজ্ঞেস করে যে সে কাল রাতে অন্ধকারের মধ্যে বাড়ির ভেতরে কি করছিল। জিও জানায় যে তার ঠান্ডা লাগছিল তাই সে চাদর আনতে বাড়ির ভেতরে এসেছিল। দামিনী জানায়, তুমি চাদর নিতে এসেছিলে কিন্তু চাদর তো নিলে না। কুহেলি মিত্রের ঘরের সামনে গিয়ে কি সেলফি তুলছিলে? দুপুরবেলা যখন কুহেলি মিত্রের ঘরে কুহেলি মিতার সাথে কথা বলছিল তুমি তো সেটা আড়ি পেতে শুনছিলে। দামিনী জিউর কাছে জানতে চায় যে মিতা আর কুহেলির মধ্যে কি কথা হয়েছিল। দামিনীর ঘোরালো পেঁচানো প্রশ্নের চাপে পড়ে জিউ ঘাবড়ে গিয়ে সব বলে দেয় যে সে দুপুরে মিতা ও কুহেলির মধ্যে কি কথা শুনেছিল। জিউ জানায় মিতা বারবার কুহেলিকে বলে যে সে গীতা নয়, কিন্তু কুহেলি মিত্র কোনোভাবেই এই কথায় বিশ্বাস করে না যে মিতা আসলে গীতার যমজ বোন। কুহেলি মিতাকে গীতা ভেবে বলে যে গীতা মনে হয় পিয়াদের ভাই অসীমকে সব বলে দিয়েছে, তাই পিয়াদের ভাই কুহেলিকে ডেকে পাঠিয়েছে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার জন্য। কুহেলি মিতার কাছে জানতে চায় এখানে যারা যারা এসেছে তাদের মধ্যে অসীম কে। জিউর সব কথাবার্তা শুনে দামিনী বেশ সন্দেহজনক অঙ্গভঙ্গি করে ওখান থেকে চলে যায়। আরো জানা যায় যে পিয়াদের মানসিকভাবে অবসাদে ভুগছিল আর শারীরিকভাবে একটু প্রতিবন্ধী হওয়ার কারণে খুঁড়িয়ে হাঁটতো। প্রিয়াদের তো প্রেমিকের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, প্রেমিক ফিরে আসে না, তাই মানসিকভাবে ডিপ্রেস হয়ে সে আত্মহত্যা করেছিল। দামিনী জানায় প্রথমে প্রিয়াদের মৃত্যুটাকে খুন হিসেবে ধরা হয়েছিল, কিন্তু কোনো কিছু চাপে পড়ে সবাই বয়ান চেঞ্জ করে এটাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়। প্রিয়াদের মৃত্যুটাকে যদি খুন হিসেবে ধরা হয় তাহলে প্রিয়াদের ভাই অসীম 15 থেকে 16 বছর পর কেন সবাইকে খুন করছে সেটা খুঁজে বের করা অনেক সহজ হয়ে যাবে। আর খুনি যদি ওদের মধ্যে কেউ একজন হয়ে থাকে তাহলে ওদের সবার বয়স অনুযায়ী আজ থেকে 15 বছর আগে অসীমের বয়স ম্যাক্সিমাম 15 থেকে 16 বছর ছিল। কিঞ্জল জানায় তার মানে যেটা বোঝা যাচ্ছে অসীম এই হোমস্টেতেই আছে, হয়তো আমাদের মধ্যেই কেউ একজন। দামিনী কিঞ্জলের থেকে জানতে পারে যে অনিমেষ আর কিঞ্জলের একই মিশনে পড়তো। তারপর 15 থেকে 16 বছর পর তাদের এখানে এসে আবার দেখা হয়। কোনো একটা কারণে দামিনী সবার হাঁটার ধরনটা খেয়াল করছিল। দামিনী অনিমেষকে জিজ্ঞেস করে সে যে গল্পটি লিখেছে তার প্লট সে কি তার কোনো বন্ধুর কাছ থেকে পেয়েছে। এই কথা শুনে অনিমেষ তার গল্পের নোটবুকটা দামিনীকে দিয়ে দেয়, এটা বোঝানোর জন্য যে এই গল্পটা তার মাথা থেকে ভেবেচিন্তে এসেছে। অনেক ভাঙা গড়া অনেক কাটছাটের পরে একটি গল্প তৈরি হয়। দামিনী নোটবুকটা খুলে দেখতে দেখতে দেখে যে নোটবুকের শেষ পাতায় লেখা রয়েছে যে খুনি হলিডে হলের এক কর্মচারীকে খাবারে বিষ প্রয়োগ করে হত্যা করে। অনিমেষ লেখাটা দেখে অবাক হয়ে যায়, কারণ অবশ্যই লেখাটা অনিমেষের নিজের লেখা না, তাহলে লেখাটা কে লিখলো। পুরো একটা দিন কেটে যাওয়ার পরেও পুলিশ না আসায় সবাই অনেক চিন্তিত, কারণ ফোনে কোনো নেটওয়ার্ক নেই, পুলিশের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। পুরো একদিন সবাই না খেয়ে থাকায় সন্ধ্যাবেলায় পুডিং রান্না করা হয় সবার জন্য। পুডিংটা খেতে খেতেই হঠাৎ মিতা অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়
আচমকা এরকম ঘটনা ঘটায় সবাই অনেক অবাক হয়ে যায়। মিতার চোখে মুখে পানি দেওয়া হয়। দামিনী মিতার পালস চেক করে জানায় মিতা আর বেঁচে নেই। মিতার এ আকস্মিক মৃত্যু সবাইকে আরো চিন্তিত করে তোলে। জিউর তখন মনে পড়ে যায় যে কিছুক্ষণ আগে সে দামিনীকে দেখেছে পুডিং এর কড়াইতে কিছু একটা করতে। জিউ সবাইকে এই কথাটা বলে দেয়। কিঞ্জল তখন জানায়, আমার শুরু থেকেই দামিনীর আকারভঙ্গি একটু সন্দেহজনক মনে হয়। দামিনী সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছু করেনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। কুনাল মিতার এই হঠাৎ মৃত্যুটা মেনে নিতে পারছে না। সে অনেক ভেঙে পড়ে। কুনাল সবাইকে ওই ঘর থেকে চলে যেতে বলে, কারণ সে মিতার সাথে কিছুক্ষণ একা থাকতে চায়। কিঞ্জল দামিনীকে বলে যে আপনি মিতার খাবারে কি মিশিয়েছিলেন? বাদাম? ভুলটা আসলে মিতার, কারণ সে আগের দিন রাত্রে বনফায়ারের আড্ডায় সে বলেছিল যে তার বাদামে মারাত্মক অ্যালার্জি আছে। ইতিমধ্যে পুলিশ সেখানে চলে আসলে অনিমেষ সব ঘটনা পুলিশকে জানায়। পুলিশেরা বডিগুলো উদ্ধার করতে ঘরের ভেতরে যায়, কিন্তু সব ঘর খোঁজাখুঁজি করে কুহেলি মিত্রর বডি পাওয়া গেলেও মিতার বডিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই সেখানে গিয়ে দেখে সত্যি মিতার বডি সেখানে নেই। একটার পর একটা এরকম আচমকা ঘটনা থেকে সবাই ঘাবড়ে যায়। কুহেলি মিত্রের ডেড বডি রুম থেকে বের করে আনা হয়, আর কিঞ্জলের কথায় দামিনীকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। অনিমেষ তার নোটবুক থেকে দামিনীর লেখা একটি চিরকুট খুঁজে পায়। সে চিরকুটে লেখা দামিনীর ঘরে ব্রাউন পেপারে মোড়ানো ব্যাগটি অনিমেষের ঘরে নিয়ে যেয়ে রাখতে বলেছে। দামিনীর কথা অনুযায়ী অনিমেষ দামিনীর ঘর থেকে সেই ব্যাগটি নিয়ে নিজের ঘরে রাখে। রাত্রিবেলায় যে যার মতো নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই সময় মিতার গলায় সেই গানটি ভেসে আসছিল, যে গানটি মিতা বনফায়ারে রাত্রে আড্ডায় গিয়েছিল। শেষ নাহি যে শেষ কথা কে বলবে। স্বাভাবিকভাবেই মৃত মানুষের গলায় গান শুনে সবাই ভয় পেয়ে যায়। সবাই যে যার ঘর থেকে বেরিয়ে আসে। কিঞ্জল জানায় যে সে বাহিরে গিয়ে ব্যাপারটা দেখছে। বাকি সবাইকে বাংলোর ভেতরেই থাকতে বলে। গানটা চারিদিক থেকে ভেসে আসতেই থাকে। কিঞ্জল একটা রিভলভার হাতে নিয়ে গানটা যে গাইছে তাকে চারিদিকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর কিঞ্জল দেখে যে মিতা এই গানটি গাইতে গাইতে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে কিঞ্জল নিজেকে সামলাতে না পেরে রিভলভার মিতার দিকে তাক করে বলে, তুমি কিছুতেই বেঁচে থাকতে পারো না গীতা। তুমি আমার দিদিকে মেরেছো, তোমাকেও মরতে হবে। ঠিক এই সময় দামিনী পুলিশ নিয়ে ওখানে চলে আসে এবং কিঞ্জলের হাত থেকে রিভলভারটা ফেলে দেওয়া হয়। অনিমেষ রিভলভারটা তুলে নেয়, কিন্তু অনিমেষ এটা বুঝতে পারে না যে কিঞ্জল কি করে অসীম হতে পারে। দামিনী তখন অনিমেষকে জানায়, এখনো বুঝতে পারলেন না? কিঞ্জল আসলে আইপিএস নয়, বর্ধমানের কোনো এসপিও নয়। কিঞ্জলের প্রথম করা ভুল হলো, দামিনী যখন তাকে জিজ্ঞেস করেছিল যে সে মুর্শিদাবাদের অরুণ সেনগুপ্তকে চেনে কিনা, কিঞ্জল বলেছিল যে সে অরুণ সেনগুপ্তকে চেনে, কিন্তু কখনো সরাসরি আলাপ হয়নি। কিন্তু অরুণ সেনগুপ্ত নামে মুর্শিদাবাদে কেন কোথাও কোনো এসপি নেই? মনীষা সেন গোমসকে যে ছুরি দিয়ে 27 বার আঘাত করা হয়েছে সেটা বাহিরের কারো জানার কথা নয়, একমাত্র খুনি ছাড়া। দামিনী অনিমেষকে জানায় অনিমেষের কাছে যে ব্রাউন ব্যাগটি আছে তার মধ্যে আছে সেই ছুরিটা, যে ছুরিটা দিয়ে কিঞ্জল ওরফে অনিমেষ কুহেলি মিত্রকে খুন করেছিল। পুলিশ কিঞ্জলকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অনিমেষ দামিনীকে জানায় তার মানে মিতা মারা যায়নি, সবটাই সাজানো নাটক ছিল। দামিনী জানায় এইটুকু রিস্ক তো নিতেই হতো। কিঞ্জল পুডিং এ বাদাম মিশিয়ে দিয়েছিল, কারণ কিঞ্জল জানে যে মিতার বাদামে ভয়ানক অ্যালার্জি আছে। অনিমেষ সবাইকে জানায় যে ক্লাস 8 এ কিঞ্জল এসে অনিমেষের মিশনে ভর্তি হয়। মিশনের মহারাজ কিঞ্জলকে কোথায় থেকে যেন নিয়ে এসেছিল। ওরা বরাবর ওকে কিঞ্জল নামেই জানতো, ওর যে অন্য কোনো নাম আছে সেটা কেউ জানতো না। পাহাড়ে আসার সময় রাস্তায় অনিমেষের সাথে কিঞ্জলের দেখা হয়। অনিমেষ অনন্যা হোমস্টেতে উঠছে জেনে কিঞ্জলও জানায় যে সেও অনন্যা হোমস্টেতে উঠবে। জায়গা না হলে সে অনিমেষের সাথে রুম শেয়ার করে নিবে। আর তাছাড়া কেউ না কেউ তো বুকিং ক্যান্সেল করতেই পারে। মিতা জানায় দীপক মালহোত্রা। আসলে কিঞ্জল দীপক মালহোত্রা সেজে আসার কথা ছিল, কিন্তু রাস্তায় অনিমেষের সাথে দেখা হওয়ায় আর দীপক মালহোত্রা সেজে আসা চলে না। তাই সে মুখে রুমাল চেপে দীপক মালহোত্রা আসবে না বলে বুকিং ক্যান্সেল করে দেয় এবং অনিমেষের সাথে আসে কিঞ্জল হয়ে এই অনন্যা হোমস্টেতে। অনিমেষ দামিনীকে জিজ্ঞেস করে, আপনি আসলে কে বলুন তো? দামিনী জানায় সে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। মনীষা সেন গোমস যেদিন পার্টিতে গিয়েছিল সেই পার্টিতে দামিনীও উপস্থিত ছিল। ওয়াশরুমে সেই চিরকুট হাতে মনীষা সেনকে দেখতে পায় দামিনী। মনীষা সেন সেই চিরকুট ফেলে ওখান থেকে চলে গেলে দামিনী সেই চিরকুটটা উঠিয়ে দেখতে পায় সেখানে লেখা আছে, অনন্যা অনাথ আশ্রমের প্রিয়াদিকে খুনের প্রতিশোধ নেওয়ার দিন আজ। দামিনীর ডিটেকটিভ মাইন্ড বলছিল যে কিছু একটা ঘটতে চলেছে আজ, আর ঠিক তাই হয়। সেদিন রাতে খুন হয় মনীষা সেন গোমস। এরপরে দামিনী এই অনন্যা অনাথ আশ্রমের খোঁজ নেওয়া শুরু করে। দামিনী খোঁজ খবর নিয়ে জানতে পারে এই অনন্যা অনাথ আশ্রমের অসহায় নাবালিকা মেয়েদেরকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করা হতো।
মনীষা সেন গোমসের হাজবেন্ড নিশীথ সেন প্রতিনিয়ত প্রিয়া দেকে শারীরিকভাবে অত্যাচার করত, যার ফলে প্রিয়া দে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গর্ভপাতের জন্য প্রিয়া দেকে যে জায়গায় নিয়ে যাওয়া হয় সেটি অত্যন্ত নিম্নমানের খারাপ একটি জায়গা। অতিরিক্ত রক্তপাত ও ইনফেকশনের কারণে প্রিয়াদের মৃত্যু হয়, কিন্তু সোসাইটিতে তো আর এই কথা জানানো যাবে না, আর তাই প্রিয়াদের মৃত্যুটাকে আত্মহত্যা বলে সবার সামনে উপস্থিত করা হয়। মনীষা সেন গোমসকে এই কাজে সহযোগিতা করেছিল কুহেলি আর গীতা। গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আগে থেকে মারা যাওয়া প্রিয়াদের মৃতদেহ, যাতে পুরো ব্যাপারটা দেখে আত্মহত্যা মনে হয়। আর এই সবকিছুর একমাত্র সাক্ষী ছিল প্রিয়াদের ভাই অসীম। নিশীথ সেনের অতিরিক্ত প্রতিপত্তি ও মনীষা গোমসের চাপে পড়ে পুলিশ এটা প্রমাণ করে দেয় যে প্রিয়াদের প্রেমিক তাকে ধোঁকা দেওয়ায় সে মানসিক দিক থেকে ডিপ্রেসড হয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনার কিছুদিন পরে অসীম অনন্যা অনাথাশ্রম থেকে নিখোঁজ হয়ে যায়। ঠিক তার পরের বছরে মহারাজের সাহায্য নিয়েই সেই মিশনে চলে আসে যেখানে অনিমেষ পড়তো। 15 বছর পর আবার ফিরে এসে অসীম খুন করে মনীষা সেন গোমসকে। গীতা সার্নাল যে কয়েক বছর আগেই কোভিডে মারা গেছে সে খবরটা তার কাছে ছিল না। সোশ্যাল মিডিয়ায় অনন্যা হোমস্টের বিজ্ঞাপনে মিতার ছবি দেখে সেটাকে গীতা ভাবে আর কুহেলিকেও অনন্যা হোমস্টেতে আসার জন্য ব্ল্যাকমেল লেটার পাঠায়, যাতে একসাথে কুহেলি আর মিতাকে শেষ করে দেওয়া যায়। কুহেলি মিত্রকে খুন করার পরে অসীম ছুরিটা জানালা দিয়ে বাহিরে ফেলে দেয়। হয়তো সে ভেবেছিল ছুরিটা পরে নিয়ে নেবে, কিন্তু অসীম নেওয়ার আগেই সেই ছুরিটা দামিনী খুঁজে পায়। প্রথম দেখাতেই কিঞ্জলের পা দেখে দামিনীর একটু সন্দেহ হয়েছিল, কারণ দাঁড়িয়ে থাকা বা হাঁটার সময় কিঞ্জলের হাঁটু দুটো জোড়া থাকে আর পায়ের পাতাগুলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে। যাদের এই ধরনের পা থাকে তাদের কখনোই আইপিএস এ সুযোগ পাওয়ার সম্ভব হয় না। বাংলোতে কাঠের ফ্লোরে সবার পায়ের আওয়াজ খুব স্পষ্ট, একমাত্র অসীমেরটাই কম স্পষ্ট। যাদের জোড়া হাঁটুর প্রবলেম থাকে তাদের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়। কুহেলের মৃত্যুর ঠিক আগেই দামিনী নিজের ঘরে ঢুকছিল দরজাটা লক করতে। তখন সে কাঠের ফ্লোরে যে আওয়াজটা পেয়েছিল সেই আওয়াজটা অসীমের পায়ের আওয়াজের সাথে মিলে যায়। তাই দামিনী বারবার সবার হাঁটার ধরনটা লক্ষ্য করছিল। দামিনীর সন্দেহ হয়েছিল প্রিয়াদে যেহেতু খুঁড়িয়ে হাঁটতো সেই ক্ষেত্রে তাদের বংশ অনুসারে অসীমেরও এই সমস্যাটা থাকতে পারে। কিঞ্জলের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল যে সে কিছুতে বিশ্বাস করবে না যে গীতা সার্নাল কোভিডে মারা গেছে, কারণ যে মানুষটা ছোটবেলা থেকে নিজেকে তৈরি করেছে কিছু মানুষকে খুন করবে বলে, তার পক্ষে একই রকম দেখতে ভেবে অন্য কাউকে বলে ছেড়ে দেওয়াটা সমস্যার। আর মিতা সেদিন বনফায়ার আড্ডায় বলেছিল যে তার বাদামে অ্যালার্জি আছে, সেই সুযোগ অসীম ছাড়লো না। সে পুডিং এ বাদাম মিশিয়ে দিল যেন সেটা খেয়ে মিতা মারা যায়। মিতা দামিনীকে জিজ্ঞেস করে কুহেলির মারা যাওয়ার পরে দামিনীর অন্য কাউকে কেন সন্দেহ হয়নি। দামিনী জানায় ইমার্জেন্সি লাইটটা ওই র্যাকের উপর থেকে ডেফিনেটলি খুনিই সরিয়েছিল। র্যাকটার হাইট প্রায় 6 ফুটের মতন, আর এখানে যারা আছে তাদের মধ্যে দামিনী, কুনাল, অনিমেষ আর অসীম ছাড়া কারো হাইটে 5 থেকে 6 এর ওপরে না। কুনালের ওপরে কোনো সন্দেহ হওয়ার কারণ নেই, কারণ কুনাল সবার সামনেই ইমার্জেন্সি লাইটটা আনতে গিয়েছিল। অনিমেষের ওপরে দামিনীর সন্দেহ হয়েছিল তার গল্পের জন্য, কিন্তু অসীম দামিনীকে এত ক্লু দিয়ে দিয়েছে যে দামিনীর আর সন্দেহের কোনো অবকাশই থাকেনি। দামিনী আগে থেকে মিতা ও কুনালের সাথে প্ল্যান করে রেখেছিল, তাই মিতা মরে যাওয়ার অভিনয় করার পর কুনাল মিতার সাথে একা সময় কাটাবে বলে সবাইকে বাহিরে বার করে দিয়েছিল। ওদের বাংলোতে একটা বেসমেন্ট আছে, মিতা সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু মিতার বডি খুঁজে না পেয়ে কিঞ্জল দিশাহারা হয়ে পড়ে। এর মধ্যে আবার পুলিশ এসে পড়ে। পুলিশ আসার ব্যাপারটা কিঞ্জলের প্ল্যানের মধ্যেই ছিল না, কারণ কিঞ্জল তো আগের দিন পুলিশকে ফোন করেইনি, আর রাস্তাতেও কোনো ধস নামেনি। পুরোটাই কিঞ্জলের সাজানো ছিল। এছাড়াও পুলিশ আসার কারণে জানাজানি হয়ে যেতে পারে যে বর্ধমানে এসপির নাম কিঞ্জল নয়, শুভঙ্কর বাগচি। কুনাল আগে থেকে ল্যান্ডফোনে লোকাল থানায় ফোন করে রেখেছিল, তাই পুলিশ এসেছিল। দামিনীও নিজের পরিচয় দিয়ে আগে থেকে পুলিশের সাথে কথা বলে রেখেছিল, তাই তারা যখন দামিনীকে অ্যারেস্ট করার অভিনয় করে নিয়ে যায় তারপর তারা কিছুক্ষণ ওখানেই লুকিয়েছিল। তার কিছুক্ষণ পরেই মিতা শুরু করে তার মায়াবী গান, আর তাতেই বেরিয়ে আসে কিঞ্জলের আসল রূপ। টনি দামিনীকে জিজ্ঞেস করে, যখন প্রথমবার পুলিশ এসেছিল তখনই তো আপনি কিঞ্জলকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতেন। দামিনী জানায় তখন তার তো সঠিক কোনো প্রমাণ ছিল না, প্রমাণের জন্য তার অপেক্ষা করতেই হতো। পরের দিন তারা নিজেদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বেরোনোর আগে অনিমেষ দামিনীকে জিজ্ঞেস করে তার নোটবুকের শেষ লাইন দুটো কে লিখেছিল। অনিমেষ দামিনীর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারে যে এটা দামিনীই করেছে, যেখানে লেখা ছিল যে এই হলিডে হোমের এক কর্মচারীকে খাবারে
বিষ প্রয়োগ করে মেরে ফেলা হবে। দামিনী জানায় এই কথাটা না লিখলে কিঞ্জলের মাথায় কি করে আসতো খাবারে বাদাম মেশানোর কথা। আপনি নিশ্চয়ই আপনার নোটবুকের এই লেখাটির কথা কিঞ্জলকে জানিয়েছিলেন। খাবারে বিষ মেশানোর কথাটা কালকে কিঞ্জলের মাথায় ঢোকানোর জন্যই দামিনী খাতায় লেখাটা লিখেছিল। না হলে দামিনী মিতার সাথে এই প্ল্যানটা করতে পারতো না। হোমস্টে মার্ডারের রহস্যের উদ্ঘাটন এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।